আমরা এবারে পড়ব তড়িৎ ফ্লাক্স এবং ক্ষেত্র ভেক্টর। ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি আমরা আগেও পড়েছি। ভেক্টর যখন পড়েছিলাম তখন স্পষ্টভাবে পড়েছিলাম যে ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি। এটা একটা সারফেস। এই সারফেসের ওপর কোনো একটা ছোট্ট জায়গা আমি যদি নিয়ে নিই, এটাও একটা ক্ষেত্রফল হবে। এই তলটা যেটা আছে তলের উপর লম্ব, এই লম্ব দিকটাকে বলা হয় ক্ষেত্রফলের দিক। ক্ষেত্রফলটার যে মান সেটা তো ক্ষেত্রফলের মান হলোই, ক্ষেত্র ভেক্টরেরও মান হলো। আর এই ক্ষেত্রফলের সঙ্গে লম্ব দিক যেটা, তাকেই বলা হয় ক্ষেত্র ভেক্টরের দিক। এই ক্ষেত্রফলের দিকটাকে আমরা এন ক্যাপ দিয়ে লিখতে পারি। তাহলে ক্ষেত্রফলের সঙ্গে ক্ষেত্রফলের দিক কিন্তু লম্ব হয়, এটা স্পষ্টভাবে বুঝতে হবে। আমরা যখন ক্ষেত্রফল বলবো তখন ক্ষেত্রফলের মানটা বা এই ক্ষেত্রফলটা বুঝবো, কিন্তু যখন ক্ষেত্রফল ভেক্টর বলবো তখন ক্ষেত্রফল ভেক্টরের দিক কিন্তু ক্ষেত্রফলের সঙ্গে লম্ব দিকে হবে। এই ক্ষেত্রফলটা যদি খুব ছোট, তাহলে এর মানকে আমরা ডিএস দিয়ে অনেক সময় লিখে থাকি, তাই না? এলিমেন্টারি সারফেস এরিয়া, ডিএস। একে এখন যে কোনো রাশির সঙ্গে যদি যে এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যদি যে কোনো ভেক্টর রাশির ফ্লাক্স নিই, তাহলে সেইটা কি বোঝায় বা কি তার মানেটা কি সেটা আমরা একটু দেখি। যদি কোনো একটা ভেক্টর এ হয়, কোনো একটা ভেক্টর যদি এ হয়, সেই ভেক্টরটা এই ক্ষেত্রফল ভেক্টরের সঙ্গে যদি থিটা কোণ করে থাকে, তাহলে ক্ষেত্রফল ভেক্টর এন, মানে এনের দিকে আছে, আর এ ভেক্টর ক্ষেত্রফল ভেক্টরের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে থাকলে পরে এই এতটুকু ক্ষেত্রফলের মধ্যে দিয়ে এ ভেক্টরের ফ্লাক্স হবে। আমরা ফ্লাক্সকে ডি ফাই দিয়ে অনেক সময় লিখি, মানে ফ্লাক্সকে ফাই দিয়ে লিখি, যেহেতু খুব ছোট সারফেসের মধ্যে দিয়ে ফ্লাক্সটা যাচ্ছে সেই জন্য ডি ফাই দিয়ে আমরা লিখছি। তাহলে ডিফাই বা ফ্লাক্সকে কিভাবে ডিফাইন করা হয়, সংজ্ঞায়িত করা হয়, সেটা হচ্ছে এরকম: ডিফাই ইজ ইকুয়াল টু ডিএস ভেক্টর, অর্থাৎ ক্ষেত্রফল নাই কিন্তু ভেক্টরটি, ক্ষেত্রফল ভেক্টর, তার মানে ডিএস ডট এ। এইভাবে লেখা যায় ডিএস, ডিএস ভেক্টরটিকে তো আমরা এইভাবে লিখেছি, ডিএস উইথ এ ইউনিট ভেক্টর এন ক্যাপ ডট এ। ডিএস এর মতো মান নিয়ে থেকে গেল, এর সঙ্গে এন এর ডট প্রোডাক্ট হয়ে গেল। তাহলে কি হবে? এইটাকে আমরা বলি ডি ফাই। এখন আমরা জানি যে এর সঙ্গে যদি ডট নিতে হয় তাহলে আমরা কি করি? ডট প্রোডাক্ট ডিএস, দুটি ভেক্টরের মান ইনটু তাদের অ্যাঙ্গেলের কস। তাহলে এন এর মান কত? এন এর মান 1, যেহেতু এনটা ইউনিট ভেক্টর তাহলে এন এর মান কিন্তু 1 হয়ে গেল। এ এর মান কত? এ এর মান এ ভ্যালু যেটা, আর এদের মাঝখানকার অ্যাঙ্গেল থিটা হওয়ার জন্য এর সঙ্গে একটা কস থিটা গুণ হয়ে যাবে। এটাই ডট গুণফলের নিয়ম। ডট গুণফলে কি হয়? দুটি ভেক্টরের মানের গুণফল ইন্টু কস থিটা হয়। তাহলে ডি ফাইটা কি হলো? ডি ফাই হলো এ ডিএস কস থিটা। এটার ম্যাথামেটিক্যাল ডেফিনেশন। এখন এটাকে যদি সংজ্ঞায়িত করতে হয় তাহলে কি করব সেটা আমরা একটু দেখি। আচ্ছা, এই এ ভেক্টরটার এনের দিকে, এ ভেক্টরের এনের দিকে কম্পোনেন্ট বা উপাংশ কত হবে? এ ভেক্টরের এনের দিকে উপাংশ হবে এ কস থিটা। আমরা জানি যে কোনো একটা ভেক্টরের সঙ্গে যদি থিটা অ্যাঙ্গেলে একটা ডিরেকশন থাকে বা অক্ষ থাকে, সেই অক্ষের দিকে ভেক্টরের উপাংশ হয় এ কস থিটা, কারণ এদের মাঝখানকার অ্যাঙ্গেল থিটা। তাহলে এইটাকে এইভাবেও লিখতে পারি যে ডিএস ইন্টু এ কস থিটা। তাহলে সংজ্ঞা কি হলো? সংজ্ঞা হলো
ক্ষেত্রফল এবং ক্ষেত্র ভেক্টরের দিকে এ ভেক্টরের উপাংশের গুণফলকে ডিএস ক্ষেত্রর মধ্যে দিয়ে এ ভেক্টরের ফ্লাক্স বলে। তাহলে ফ্লাক্স কাকে বলে সে ধারণাটা হলো, ফ্লাক্স ইজ ইকুয়াল টু এ ডিএস কস থিটা, এইটা মনে রাখতে হবে। আর সংজ্ঞাটা মনে রাখতে হবে যে কোনো একটি ক্ষেত্রফল এবং ক্ষেত্রফলের ভেক্টরের দিকে ভেক্টরটির যে উপাংশ তার গুণফল হচ্ছে ফ্লাক্স। এই এ ভেক্টরটি যদি তড়িৎ ক্ষেত্র হয় তাহলে ফ্লাক্সটিকে তড়িৎ ফ্লাক্স বলবো। এই এ ভেক্টরটি যদি ইলেকট্রিক ফিল্ড হয়, এই এ ভেক্টরটি যদি ই হয়, এ যদি ই হয়, তাহলে এই যে ফ্লাক্সটি তৈরি হলো এটাকে ইলেকট্রিক ফ্লাক্স বলবো বা তড়িৎ ফ্লাক্স বলবো। যদি এটা এ এ ভেক্টরটা ই না হয়ে ম্যাগনেটিক ফিল্ড হয় তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স বলবো। যদি ভেলোসিটি হয় তাহলে ভলিউম ফ্লাক্স বলবো। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড এই ডিএস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে ইলেকট্রিক ফিল্ড ডি ফাই ইজ ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড, আমরা এ কে ই দিয়ে রিপ্লেস করে দিয়েছি, ইলেকট্রিক ফিল্ড লিখে দিয়েছি। তাহলে ডি ফাই ইজ ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে ই ডিএস কস থিটা। এখানে একটা জিনিস মজার আছে, আমরা যেহেতু ডট গুণফল নিয়েছি তাহলে ডিফাই যে ফ্লাক্সটা সেটা কিন্তু স্কেলার রাশি হবে। ফ্লাক্স সবসময় স্কেলার রাশি হয়, ফ্লাক্স কী হয়, স্কেলার রাশি হয়। সুতরাং এই ইডিএস কস থিটাটা স্কেলার রাশি হবে। এটা তো এতটুকু জায়গার মধ্যে দিয়ে হলো। গোটা ক্ষেত্রফলের মধ্যে দিয়ে ফ্লাক্স কী হবে, কী করে বের করব? গোটা ক্ষেত্রফলের মধ্যে দিয়ে ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু, আমরা ছোটো ছোটো ক্ষেত্রফলের সমষ্টি হিসাবে এটাকে দেখতে পারি, ছোটো 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 অনেকগুলো ডিএসের সমষ্টি হিসেবে দেখতে পারি। সুতরাং এখান থেকে যদি আমরা মোট ফ্লাক্স পেতে চাই তাহলে ইন্টিগ্রেশন ডিফাই করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন ই ডিএস কস থিটা, এইভাবে আমরা কিন্তু মোট ফ্লাক্সটা বের করতে পারবো। এখন এই যে তড়িৎ ফ্লাক্স হলো, তড়িৎ ফ্লাক্সের একক কী হবে, মাত্রা কী হবে? তড়িৎ ফ্লাক্সের একক হবে ই এর একক ইন্টু ক্ষেত্রফলের একক, তাই তো? ই এর একক কি? ই এর একক আমরা জানি নিউটন পার কুলম, আর এটা হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে তড়িৎ ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্সের একক হলো নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স। কারণ এই মিটার স্কোয়ারকে বাদ দিলে নিউটন পার কুলম হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর ডিএস হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে এটা পেলাম আমরা একক। মাত্রা বাড়ি কাজ থাকলো, মাত্রা এইচডব্লিউ। এখন যদি ইলেকট্রিক ফিল্ড ক্ষেত্র ভেক্টরের দিকে হয়, ক্ষেত্র ভেক্টরের দিকে যদি হয়, অর্থাৎ ক্ষেত্রফলের সঙ্গে যদি লম্ব হয়, ক্ষেত্রফলের সঙ্গে লম্ব দিক হচ্ছে ক্ষেত্র ভেক্টরের দিক। যদি ই ডিএস এর সঙ্গে লম্ব হয়, অর্থাৎ ক্ষেত্র ভেক্টরের দিকে হয়, তবে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। যদি বলে যে ইলেকট্রিক ফিল্ড ক্ষেত্রফলের স্পর্শকের দিকে আছে, এটা ক্ষেত্রফলের স্পর্শকের দিক, ক্ষেত্রফলের সঙ্গে এটা স্পর্শক বরাবর হয়, তাই না?
এই দিকটা। তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি ক্ষেত্রফলের সঙ্গে স্পর্শক বরাবর থাকে তাহলে সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ক্ষেত্র ভেক্টরের দিক হয় 90 ডিগ্রি এবং মোট ফ্লাক্স শূন্য হয়, কারণ কস থিটার থিটা 90 ডিগ্রি হয়ে গেলে কস থিটা গোটাটা 0 হয়ে যাবে, গোটা গুণফলটাই শূন্য হয়ে যাবে। তাহলে কি হলো, যদি ইলেকট্রিক ভেক্টর ক্ষেত্রফলের সঙ্গে স্পর্শক বরাবর হয় তাহলে মোট ফ্লাক্স শূন্য হবে। তাহলে ই ক্ষেত্রফলের স্পর্শকের দিকে হলে থিটা 90 ডিগ্রি। সুতরাং ফ্লাক্স ইজ ইকুয়াল টু ই ডিএস কস 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। তাহলে সেক্ষেত্রে মোট ফ্লাক্স শূন্য হয়ে যাবে। তড়িৎ ফ্লাক্স ধনাত্মক ও ঋণাত্মক হয়। ক্ষেত্রফল আছে এরকম, আর এদিকটা বাইরের দিক, ক্ষেত্রফলের এদিকটা বাইরের দিক, এদিকটা ভেতরের দিক। তাহলে যদি ক্ষেত্রফল থেকে বাইরের দিকে ইলেকট্রিক ফিল্ড থাকে তাহলে তার যে তড়িৎ ফ্লাক্স হয় সেটা পজিটিভ হয়, আর যদি ক্ষেত্রফলের ভেতরের দিকে ইলেকট্রিক ফিল্ড থাকে তাহলে তার ফ্লাক্স কি হয়, নেগেটিভ হয়। এরকম দেখা যাক, মনে করছি এইটা একটা ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল আর ইলেকট্রিক ফিল্ড এই রকম আছে, এই কলমের দিকে ইলেকট্রিক ফিল্ড আছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে আছে, বাইরের দিকে আছে। ইলেকট্রিক ফিল্ড ক্ষেত্রফল থেকে বাইরের দিকে আছে, তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে জড়িত ফ্লাক্স, এই ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে জড়িত ফ্লাক্স কী হবে, পজিটিভ হবে। কিন্তু যদি এই ইলেকট্রিক ফিল্ডটা এই দিকে মুখ না করে এরকম থাকতো, অর্থাৎ নিচের দিকে যদি ইলেকট্রিক ফিল্ড থাকতো, ইলেকট্রিক ফিল্ড যদি নিচের দিকে থাকতো তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে জড়িত ফ্লাক্স কী হবে, নেগেটিভ হবে। কারণ আমরা একটু আগেই বললাম যে ইলেকট্রিক ফিল্ড যখন ভেতরের দিকে যাবে তখন এর সঙ্গে জড়িত ফ্লাক্স নেগেটিভ হবে। কেন হবে, ছবিতে দেখলেই বুঝতে পারা যাবে যে ইলেকট্রিক ফিল্ড তো এদিকে আমরা পজিটিভ ধরেছি, তাহলে এই ঠিক এদিককার ইলেকট্রিক ফিল্ড কী ধরবো, নেগেটিভ ধরবো। তাহলে ভেতর দিকে যে ইলেকট্রিক ফিল্ডটা যাচ্ছে সেটা নেগেটিভ ধরবো। সেই ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে যখন ডিএস আমরা ডট প্রোডাক্ট করব তখন কী হবে, এর উপাংশটা নিচের দিকে হবে, নিচের দিকে হবে। কিন্তু এর পজিটিভ ডিরেকশন কোন দিকে, উপরের দিকে, ডিএস এর পজিটিভ ডিরেকশন উপর দিকে আছে, তাহলে এদের গুণফল নেগেটিভ হবে, কারণ বিপরীত পরস্পর বিপরীত দিকে আছে। এর উপাংশ এবং ডিএস এর দিক এরা পরস্পর বিপরীত দিকে আছে, তাহলে এদের ডট গুণফলটা কী হবে, সবসময় নেগেটিভ হবে। অর্থাৎ এটুকুই বুঝতে পারলাম যে ইলেকট্রিক ফিল্ড যখন বাইরের দিকে পয়েন্ট আউট করবে তখন ইলেকট্রিক ফিল্ডের জন্য ফ্লাক্স পজিটিভ, ইলেকট্রিক ফিল্ড যখন ভেতরের দিকে পয়েন্ট করবে তখন কিন্তু ইলেকট্রিক ফিল্ডের জন্য যে তড়িৎ ফ্লাক্স হবে সেটা নেগেটিভ হবে। লাল কলমটা দিয়ে লিখছিলাম, লাল কলমটা লিখছে না ভালো, আবার নীল কালিতে ফিরে আসতে হলো। যাই হোক, তড়িৎ ফ্লাক্স সম্বন্ধীয় গসের উপপাদ্য। তড়িৎ ফ্লাক্স সম্বন্ধীয় যে একটু আগে ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স যেটা দেখলাম সেই সম্বন্ধীয় গসের একটা উপপাদ্য আছে। গসের উপপাদ্য হচ্ছে কোনো বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট ফ্লাক্স ওই বদ্ধতলের ভেতরে থাকা মোট
আধানের 1/ε যদি এসআই পদ্ধতি ধরি, অথবা 4π/k যদি সিজিএসে ধরি, তার মানে এসআইতে করলে মোট আধানের 1/ε আর সিজিএসে করলে 4π/k গুণ হবে হয়। তাহলে কি বুঝলাম? কোনো বদ্ধতলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট ফ্লাক্স, এই যে ফ্লাক্সটা দেখছিলাম, যদি কোনো বদ্ধতলে, বদ্ধতল মানে কি? বদ্ধতল মানে হচ্ছে যেমন একটা ফুটবল হয়, কোথাও কোনো ছিদ্র থাকে না, একটা গোটা তলটা কভার করে আছে, এরকম তলকে বদ্ধতল বলা হয়। তো এই বদ্ধতলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট ফ্লাক্স বদ্ধতলের ভেতর দিকে থাকা কোনো আধানের এসআই পদ্ধতিতে 1/ε আর সিজিএস পদ্ধতিতে 4π/k গুণ হয়ে থাকে। ছবিতে একটু বুঝে নিই, তাহলে বুঝতে পারো ভালো। এইটা একটা বদ্ধতল, বদ্ধতল। এখানে যদি এটাকে যোগ না করতাম, এখানে যদি ফাঁকা থাকতো, তাহলে কিন্তু এটা আর বদ্ধতল হতো না। আমরা যেহেতু কোথাও কোনো ছিদ্র রাখিনি, একদম ঘিরে দিয়েছি তলটা দ্বারা, সেই জন্য এটা একটা বদ্ধতল হবে। ঠিক আছে, এটা একটা বদ্ধতল। আর এইটা হচ্ছে তল, এটা তল। এগুলোটা হচ্ছে বদ্ধ তল। তো বলছে যে এই বদ্ধতলের মধ্যে দিয়ে মোট যে ইলেকট্রিক ফিল্ডের যে ফ্লাক্স হবে, মোট ফ্লাক্স, সেটা কত হবে? ভেতর দিকে থাকা আধানের যে সমষ্টি তার 1/ε গুণ হবে। এটা যদি Q1 চার্জ হয়, এটা যদি Q2 চার্জ হয়, এটা যদি Q3 চার্জ হয়, এটা যদি Q4 চার্জ হয়, তাহলে মোট ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু, আমি এসআইতে লিখছি, সিজিএসে 4π/k লিখলেই হবে 1/ε জায়গায়, ইন্টু Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 ইত্যাদি। এরপরেও যদি আরও চার্জ থাকতো, আরও চার্জ যোগ করে দিতাম। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এইগুলো কিন্তু পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। যদি পজিটিভ হয়, তাহলে এখানে পজিটিভ বসাতে হবে। Q1 যদি পজিটিভ হয়, তাহলে এখানে পজিটিভ বসাবো। যদি Q1 যদি -2 কুলম্ব হয়, তাহলে এখানে কিন্তু -2 বসাবো। মানে এই চার্জগুলো এদের চিহ্ন সহ বসাতে হবে এখানে, তাহলে মোট ফ্লাক্স পাবো। এখন বাইরের দিকে যদি কোনো চার্জ থাকে Q5, এখানে কিন্তু এটা যোগ করব না। বাইরের দিকে থাকা চার্জের জন্য কোনো ফ্লাক্স হয় না, এটা মনে রাখতে হবে। বাইরের দিকে থাকা কোনো চার্জের জন্য কোনো ফ্লাক্স হয় না, এর জন্য বদ্ধতলে কোনো ফ্লাক্স হবে না, থাকে না। এটা মনে রাখতে হবে। তাহলে ভেতর দিকে যেসব চার্জ থাকবে শুধুমাত্র সেই চার্জগুলোই আমরা ইউজ করব, বাইরের দিকে যেসব চার্জ থাকবে সেই চার্জগুলোকে আমরা এখানে কনসিডারেশনে আনবো না। গসের উপপাদ্য প্রমাণ করতে গেলে প্রথমে ঘনকোণের ধারণা থাকা দরকার। ঘনকোণ কী জিনিস? একটা পয়েন্টকে যদি অন্য আরও দুখানা পয়েন্ট থেকে যোগ করে দিই, তাহলে এখানে কি তৈরি হয়? অ্যাঙ্গেল তৈরি হয় বা কোণ তৈরি হয়, তাই না? একইভাবে এখানে যদি একটা ক্ষেত্রফল থাকে আর এখানে একটা বিন্দু থাকে, এই ক্ষেত্রফলের পরিধি বরাবর প্রত্যেকটি বিন্দু থেকে এই বিন্দুটি যদি আমি যোগ করে দিই, প্রত্যেকটি বিন্দু থেকে যদি এখানে এই বিন্দুতে যোগ করে দিই, পরিধির উপর থাকা প্রত্যেকটি বিন্দু থেকে এই বিন্দু যদি যোগ করে দেওয়া হয়, তাহলে এখানে একটি শঙ্কুর মতো দেখতে জ্যামিতিক আকৃতি তৈরি হয়। তার মানে এই যে অ্যাঙ্গেলটা আছে না, অ্যাঙ্গেলটাকে নিয়ে এরকম করে ঘুরিয়ে দিলে পরে
অ্যাঙ্গেলটাকে নিয়ে এরকম করে ঘুরিয়ে দিলে পরে যেরকম দেখতে হবে সেরকম কিছু একটা এখানে দেখতে হয়। বা আমরা এভাবে বুঝতে পারি যে কলমের সামনের দিকের এইখানে শঙ্কুর মতো আকৃতি তৈরি হয়েছে, এই ভেতর দিককার যে ফাঁকা অংশটা এইটার পরিমাপকে বলা হয় ঘনকোণ। ঘনকোণ বোঝা গেল। এবার এই ঘনকোণ মাপি কি করে সেটা প্রথমে একটু বুঝে নিতে হবে। হ্যাঁ, কোনো একটি বদ্ধতল, এটা একটা বদ্ধতল, মানে কোনো জায়গায় এই তলের উপর কোথাও ফাঁকা নাই। বদ্ধতল যদি হয় তাহলে এই বদ্ধতলের ভেতর দিকে যে কোনো জায়গায় যে কোনো একটি পয়েন্ট যদি আমরা নিয়ে নিই, মনে করি এখানে একটা পয়েন্ট নিলাম, তাহলে এই বদ্ধতল, গোটা বদ্ধতলটা এই পয়েন্টে কতখানি ঘনকোণ তৈরি করবে? 4π। যে কোনো বদ্ধতল ওর ভেতরে থাকা যে কোনো বিন্দুতে, বদ্ধতলের ভেতরে থাকা যে কোনো বিন্দুতে 4π ঘনকোণ তৈরি করে, এটা মনে রাখতে হবে। তাহলে কী বুঝলাম? যে কোনো একটি বদ্ধতল তার মধ্যে থাকা যে কোনো বিন্দুতে 4π ঘনকোণ তৈরি করে। এখন এই বদ্ধতলটা যদি একটা গোলক হয় তাহলে কেন্দ্রে কত অ্যাঙ্গেল তৈরি করবে? ঘনকোণ তৈরি করবে 4π ঘনকোণ তৈরি করবে। কে? এর যে সারফেস এরিয়া, গোলকের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা কেন্দ্রে 4π ঘনকোণ তৈরি করবে। গোলকের ওপর একটি ছোট ক্ষেত্রফল যদি আমরা ডিএস কল্পনা করি, ডিএস, তাহলে এই ঘনকোণ, এই ডিএসটা যে ঘনকোণ তৈরি করবে এখানে, ডিএস এখানে যে ঘনকোণ তৈরি করবে, সেই ঘনকোণটাকে আমরা ডি ওমেগা দিয়ে লিখি। ডি ওমেগা কী করে সংজ্ঞায়িত করা হয়? ডি ওমেগা ইজ ইকুয়াল টু ডিএস বাই আর স্কোয়ার। গোলকের ক্ষেত্রে, এটা গোলকের ক্ষেত্রে ডি ওমেগা ইজ ইকুয়াল টু, ডি ওমেগা হচ্ছে ঘনকোণ, ইজ ইকুয়াল টু ডিএস বাই আর স্কোয়ার। আর হচ্ছে ব্যাসার্ধ। আরটা কি? আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ। তাহলে ডিএস বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি ওমেগা। এখন এই গোটা ক্ষেত্রফলটা কতখানি ঘনকোণ তৈরি করছে, সেই ঘনকোণটা পেতে গেলে আমরা কি করব? এই ডি ওমেগাকে ইন্টিগ্রেশন করব। কার উপরে? গোটা তলের উপরে করতে গেলে চিহ্নটা একটু পাল্টে যায়, এই যেরকম গোল করে দিতে হয়, আর এখানে এস লিখতে হয়। তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে? ইন্টিগ্রেশন করলে হবে ইন্টিগ্রেশন ডিএস বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, ইন্টিগ্রেশন করলে পরে এটা 4π পাই আমরা। ইন্টিগ্রেশন করলে এটা 4π পাই। কীরকম? 1/r স্কোয়ার, আর স্কোয়ারটা গোলকের ক্ষেত্রে কনস্ট্যান্ট, কারণ গোলকের ব্যাসার্ধ কনস্ট্যান্ট, তাহলে বাইরে বেরিয়ে গেল। ডিএসের ইন্টিগ্রেশন এস হয়, অর্থাৎ বাইরের ক্ষেত্রফল গোলকের ক্ষেত্রে 4π আর স্কোয়ার হয়। এই আর স্কোয়ার কেটে গেলে কে পড়ে থাকলো? 4π। তাহলে গোলকের ক্ষেত্রে মোট ঘনকোণ 4π। শুধু গোলক নয়, যে কোনো বদ্ধতলের ক্ষেত্রেই ঘনকোণ 4π হয়। এখন এটা তো গোলকের ক্ষেত্রে গেল। গোলক না হয়ে যদি অন্য কোনো ক্ষেত্রফল হয়, অন্য কোনো ক্ষেত্রফল আছে এটা, যেটা গোলকের অংশ নয়, এই ক্ষেত্রফলটা গোলকের অংশ নয়, এবং এই ক্ষেত্রফলের দিক কোন দিকে? ক্ষেত্রফলের দিক হচ্ছে এরকম, এদিকে। তাহলে ডিএস এর দিক কোন দিকে হলো? এই ক্ষেত্রফলটা ডিএস এর দিক কোন দিকে হলো? এদিকে হলো। এইখানে যদি আমি একটা বিন্দু নিই, তাহলে এই বিন্দুতে এই ক্ষেত্রফলটা কতখানি ঘনকোণ তৈরি করবে, এই ক্ষেত্রফল এই বিন্দুতে কতখানি ঘনকোণ তৈরি করবে, সেই পরিমাপটা আমরা একটু শিখে নিই কী করে করতে হয়। এই ঘনকোণটা যদি আমরা ডি ওমেগা ধরি, তাহলে এটা কি করে মাপবো দেখা যাক। এইখান থেকে শুরু করে একটা গোলকের অংশ এখানে তৈরি করলাম। এই যে শঙ্কুটা তৈরি হয়েছে তার ভেতরেই একটা গোলকের অংশ, গোলকীয় ক্ষেত্রফল তৈরি করলাম। তাহলে এই গোলকীয় ক্ষেত্রফলের কেন্দ্রে
যে দিকটা তৈরি হবে সেটা হচ্ছে ব্যাসার্ধ বরাবর, আর বরাবর। এই এই ক্ষেত্রফলটা যদি ডিএস প্রাইম হয়, তাহলে ডিএস প্রাইম কোন দিকে হবে? আর এর দিকে হবে। আর এর দিক আর গোলকীয় ক্ষেত্রফলের দিক একই দিকে হবে। আরটা কি জিনিস? আরটা হচ্ছে এই কেন্দ্র পর্যন্ত, ডিএস এর কেন্দ্র পর্যন্ত এখান থেকে দূরত্ব আর। তাহলে আর এর দিক এবং ডিএস এর দিক, মানে যে ক্ষেত্রফলের জন্য এখানে ঘনকোণ তৈরি করতে চাইছি সেই ক্ষেত্রফলের দিক, তারা যদি থিটা তৈরি করে, থিটা অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে ডিএস এর এই ডিএস প্রাইমের দিকে উপাংশ কত হবে? ডিএস প্রাইমের দিকে উপাংশ হবে ডিএস কস থিটা, ডিএস কস থিটা, এবং এই ভ্যালুটাই হচ্ছে ডিএস প্রাইম। তাহলে ডিএস প্রাইম ইজ ইকুয়াল টু কি? ডিএস প্রাইম ইজ ইকুয়াল টু ডিএস কস থিটা। এখন যেহেতু ডিএস প্রাইম বৃত্তের গোলকের অংশ, সুতরাং এই গোলকের অংশটি এখানে কতখানি ঘনকোণ তৈরি করবে? ডি ওমেগা। দেখতেই পাচ্ছি, কারণ একই শঙ্কুর, যেহেতু একই শঙ্কুর মধ্যে এখানে আছে, এই একই শঙ্কুর অংশ ভেতর দিকে আছে এই ক্ষেত্রফল দুটা, সুতরাং এই গোলকের অংশটি যে ঘনকোণ তৈরি করবে সেটা হচ্ছে ডি ওমেগা ইজ ইকুয়াল টু ডিএস প্রাইম বাই আর স্কোয়ার। আরটা হচ্ছে ডিএস এর কেন্দ্র পর্যন্ত দূরত্ব, কিন্তু যেহেতু ডিএস খুব ছোট অংশ, সেই জন্য এই বৃত্তের যে ক্ষেত্রফলটা হবে সেটার দূরত্ব আর এর দূরত্ব কাছাকাছি হবে, খুব ছোট তো, এটা খুব দূরে থাকবে না। তাহলে ডিএস প্রাইম বাই আর স্কোয়ার হচ্ছে ডি ওমেগা। এখন ডিএস প্রাইম ইজ ইকুয়াল টু, একটু আগে বললাম ডিএস কস থিটা, সুতরাং ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। তাহলে ডি ওমেগা ইজ ইকুয়াল টু কী পেলাম? ডিএস কস থিটা বাই আর স্কোয়ার পেয়ে গেলাম। এই সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে। যে কোনো একটা ক্ষেত্রফল ডিএস এর ক্ষেত্রে কোনো একটা বিন্দু ও থেকে যে ঘনকোণ তৈরি হয়, যে কোনো একটা ক্ষেত্রফল ডিএস কোনো একটা বিন্দু ওতে যে ঘনকোণ তৈরি করে ডি ওমেগা, তার ভ্যালু কত হয়? তার ভ্যালু হয় ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। এখানে ডিএস হচ্ছে ক্ষেত্রফল, যে ক্ষেত্রফলটার জন্য ঘনকোণ তৈরি করছে সেই ক্ষেত্রফলটা, আর হচ্ছে ওই ক্ষেত্রফলের মধ্যবিন্দু অবধি ও থেকে দূরত্ব, আর থিটা হচ্ছে আর, এই যে আর মধ্যবিন্দু পর্যন্ত দূরত্ব সেই আর, এবং ক্ষেত্র ভেক্টরের মাঝখানকার অ্যাঙ্গেল। বোঝা গেল? আর এবং ক্ষেত্র ভেক্টরের মাঝখানকার অ্যাঙ্গেল থিটা। গসের উপপাদ্য প্রমাণ করতে গেলে আমাদের চিত্রটা এরকম হবে। ও বিন্দুতে একটা কিউ চার্জ আছে, এবং এই কিউ চার্জের বাইরে একটা বদ্ধতল আছে, এটা হচ্ছে এস বদ্ধতল। এস বদ্ধতল আছে। এই এস বদ্ধতলের মধ্যে দিয়ে যে ফ্লাক্স, মোট ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স প্রবাহিত হবে, সেইটা হচ্ছে মোট তড়িৎ ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ইডিএস ই ডট ডিএস গোটা ক্ষেত্রফলের উপরে, সেইটা ইজ ইকুয়াল টু কিউ বাই এপসিলন হবে। এটা আমাদেরকে দেখাতে হবে, কিউ বাই এপসিলন যে হবে এটা আমাদেরকে দেখাতে হবে। এখন কিউকে কেন্দ্র করে যে এস ক্ষেত্রফল আছে, তার ওপরে একটা বিন্দু পি আছে, এইখানে একটা বিন্দু পি আছে। এই পি বিন্দুতে একটা ছোট্ট ক্ষেত্রফল, খুব ছোট ক্ষেত্রফল ডিএস আমরা ধরে নিয়েছি। ডিএস ধরে নিয়েছি। ডিএস এর দিক হচ্ছে এদিকে, এই যে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে ডিএস, এইটা এই ক্ষেত্রফলের উপর লম্ব আছে, ক্ষেত্রফলের উপর লম্ব আছে এটা ডিএসটা। আমরা জানি যে ক্ষেত্র ভেক্টর ক্ষেত্রফলের উপর লম্ব হয়, সেই জন্য ডিএস এর দিক এই দিকে হয়। এখন এই ক্ষেত্র ভেক্টরের মধ্যবিন্দু আর ও বিন্দু যোগ করলাম, যোগ করলে যে ভেক্টরটা পেলাম সেটা হচ্ছে আর, এবং আর এর দিক কোন দিকে হবে? আর এর দিক এই বাইরের দিকে হবে। এইখানে কিউ বিন্দু, এই ও বিন্দুতে কিউ আধান থাকার জন্য এখানে যে ক্ষেত্র ভেক্টর বা ইলেকট্রিক ফিল্ড পাবো ই, তার দিক আর এর দিকে হবে। সেই মানটা কত হবে? ই এর মান কত হবে? ই এর মান হবে ই ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর স্কোয়ার।
তাহলে ই ভেক্টর যদি আমি লিখি, ই ভেক্টর দিয়ে যদি লিখি, তাহলে এটা আর ক্যাপ হয়ে যাবে, কারণ আমরা জানি আর ক্যাপের দিকে ই এর দিক হয়, সেই জন্য এটা হবে। তাহলে এই ছোট্ট ডিএস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতখানি ফ্লাক্স যাবে, তড়িৎ ফ্লাক্স, সেটা হচ্ছে ডি ফাই ইজ ইকাল টু ই ডট ডিএস। এটা আমরা জানি, আগেও দেখেছি আমরা, মানে এটাই সংজ্ঞা অ্যাকচুয়ালি, ই এর এই ডি ফাই এর সংজ্ঞাই এটা, ই ডট ডিএস। তাহলে ই ডিএস কস থিটা, এই থিটাটা কি, থিটাটা হচ্ছে ডিএস আর ই এর মাঝখানকার অ্যাঙ্গেল, ডিএস আর ই এর মাঝখানকার অ্যাঙ্গেল কত, থিটা। ই এবং ডিএস এর মাঝখানকার অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে ই ডট ডিএস ইজ ইকুয়াল টু ই ডিএস কস থিটা হয়। এখন ই এর ভ্যালুটা বসাই আমরা, ই এর ভ্যালু যদি বসাই, ই এর ভ্যালু হচ্ছে 1/4 এপসিলন নট কিউ বাই আর স্কোয়ার। এখানে একটা জিনিস বলে দিই, এখানে আমরা একটা জিনিস ভুল করেছি, এপসিলন নট না করে এগুলো এপসিলন হবে, হ্যাঁ, এগুলো এপসিলন নট হবে না, এগুলো সব এপসিলন হবে। কেন, কারণ আমরা এখানে ধরে নিয়েছি যে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা কাপ্পা আছে, সুতরাং তড়িৎ ভেদ্যতা এপসিলন, এপসিলন নট নয়, শূন্যস্থানে করছি না, পরাবৈদ্যুতিক মাধ্যমে করছি, তাহলে এটা এপসিলন হবে, এটাও এপসিলন হবে। তাহলে 1/4 এপসিলন কিউ বাই আর স্কোয়ার ডিএস কস থিটা, ডিএস কস থিটা। কিউ তো কনস্ট্যান্ট, কারণ এখানকার চার্জটা পরিবর্তিত হচ্ছে না, তাহলে কিউ বাই 4 এপসিলন রাখলাম, আর করলাম ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। আমরা একটু আগে দেখলাম যে ডিএস কস থিটা বাই আর স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু এই যে এখানকার ঘনকোণ, ক্ষেত্রফলটা ও বিন্দুতে যে ঘনকোণ তৈরি করে ডি ওমেগা, সেই ডি ওমেগার সমান হয় ডিএস কস থিটা বাই আর স্কোয়ার, একটু আগে দেখলাম। সুতরাং কত হলো, কিউ বাই 4 এপসিলন ডি ওমেগা হলো ডি ফাইটা। তাহলে মোট ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে ফ্লাক্সটা যাবে, তড়িৎ ফ্লাক্সটা যাবে, সেটা হবে ফাই ইজ ইকুয়াল টু ডি ফাই থেকে ফাই পেতে গেলে আমরা ইন্টিগ্রেশন করি ডি ফাইয়ের উপরে, কোথায় কত দূরে, ইন্টিগ্রেশনটা হচ্ছে গোটা এসের উপরে, সেই জন্য বদ্ধতল যেহেতু, সেই জন্য গোল, এখানে একটা বদ্ধতলের মতো গোল করতে হবে, আর এখানে গোটা তলের উপরে হচ্ছে এস তলের উপরে হচ্ছে, সেই জন্য এস দিয়ে এখানে লিখতে হয়। তাহলে কি হলো, ইন্টিগ্রেশনের বাইরে কে চলে যাবে, কিউ কনস্ট্যান্ট, তাহলে কিউ বাইরে চলে যাবে, 4 এপসিলন কনস্ট্যান্ট বাইরে চলে গেল, ইন্টিগ্রেশন ডিডাব্লিউ। ইন্টিগ্রেশন ডিডাব্লিউ কত হয়, গোটা তলের জন্য ডি ওমেগা, গোটা তলের জন্য ডি ওমেগার ইন্টিগ্রেশন কত হয়, 4 আমরা তখনই বলেছিলাম যে যে কোনো একটা বদ্ধতল তার ভেতর দিকে থাকা কোনো বিন্দুতে যে ঘনকোণ তৈরি করে, মোট ঘনকোণ যে তৈরি করে, সেটা 4 হয়। তাহলে কি হলো, কিউ বাই 4 এপসিলন ইন্টু 4 এই 4 কেটে গেল, তাহলে কি হলো, কিউ বাই এপসিলন হয়ে গেল। তাহলে মোট ফ্লাক্স কি হলো, কিউ বাই এপসিলন হলো। আমরা এটা প্রমাণ করে ফেললাম। বদ্ধ তলের ভেতর দিকে, যদি বদ্ধতলের ভেতর দিকে অনেকগুলো আধান থাকে, Q1 Q2 Q3 ইত্যাদি, তাহলে Q1 এর জন্য ফ্লাক্স কত হবে, φ1 ইজ ইকুয়াল টু Q1 বাই এপসিলন। φ2 মানে Q2 এর জন্য যে ফ্লাক্স হবে সেটা হচ্ছে Q2 বাই এপসিলন। φ3 ইজ ইকুয়াল টু Q3 বাই এপসিলন হবে। এবারে ফাই বা ফ্লাক্স যেহেতু স্কেলার রাশি, তাহলে পরে মোট ফ্লাক্স কী হবে, মোট ফ্লাক্স হয়ে যাবে ফাই ইজ ইকুয়াল টু φ1। আমরা জানি যে ফ্লাক্স যেহেতু স্কেলার আছে, তাহলে জাস্ট যোগ হবে, আর কিছু হবে না। তাহলে φ1 φ2 φ3 ইজ ইকুয়াল টু 1 বাই এপসিলন কমন, তাহলে Q1 প্লাস Q2 প্লাস Q3 1 বাই এপসিলন ইন্টু বড় হাতের কিউ। বড় হাতের কিউ মানে কি, ভেতর দিকে যতগুলো আধান আছে সেগুলোর যোগফল। এখন যদি Q1 যদি পজিটিভ নয় নেগেটিভ হয়, তাহলে এখানে যোগের বদলে বিয়োগ হবে, বা যে কোনো একটা যদি নেগেটিভ হয় তাহলে যোগের বদলে বিয়োগ হবে। মানে ওদের যে চিহ্ন থাকবে সেই চিহ্ন সহকারে বসাতে হবে, Q1 Q2 Q3-কে চিহ্ন সহকারে বসাতে হবে। এটা আমরা এসআইতে প্রমাণ করলাম। এসআইয়ের বদলে যদি সিজিএসে করতাম, কিছু না, এখানে কিউ বাই এপসিলনের জায়গায় কী হতো, 4 কিউ বাই কে হতো। সিজিএস হলে পরে কী হতো, 4 কিউ বাই কে, আমরা আগেও
বিবৃতিতে পড়েছি। আর প্রমাণ করার সময় কি করতাম, এখানে 1/4πε জায়গায় 1/k বসাতাম, ঠিক না? এখানে 1/k বসাতাম, এখানে 1/k বসাতাম, এখানে 1/k বসাতাম, জাস্ট 1/4πε জায়গায় 1/k বসাতাম প্রমাণ করার সময়। সিজিএস এ প্রমাণ করার সময় 1/4πε জায়গায় 1/k বসাবো। আমরা এবারে প্রমাণ করব যে বাইরে থাকা কোনো আধান কিউ এর জন্য বদ্ধতলে মোট ফ্লাক্স শূন্য হবে। বদ্ধতলে, মনে রাখতে হবে বদ্ধতলে। তাহলে কি হলো, বাইরে থাকা আধানের জন্য বদ্ধতলে মোট ফ্লাক্স শূন্য হয়, এটা প্রমাণ করব আমরা। এখন ও বিন্দুতে একটা চার্জ আছে কিউ। এখন এই চার্জ থেকে যে ফ্লাক্স যাবে সেই ফ্লাক্সটা কোথা দিয়ে, এই দিক দিয়ে ঢুকবে আর এদিক দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? এদিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে বেরিয়ে যাবে। আমরা আগে পড়েছিলাম যে ফ্লাক্সটা ভেতর দিকে ঢোকে সেটা মাইনাস ফ্লাক্স হয়, বাইরের দিকে বেরোলে প্লাস হয়, পজিটিভ হয়। তাহলে এই যে এখানে যে এই প্রথম তলে এটা DS1 তল এম বিন্দুতে যেটা হবে, এম বিন্দুতে যে তলটা আছে সেটা DS1 তল, আর এন বিন্দুতে যে তলটা আছে সেটা, এন বিন্দুতে থাকা তলকে আমরা বলছি DS2 তল। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, DS2 যে তলটা সেটা বাইরের দিকে পয়েন্ট আউট আছে, তাহলে এটা পজিটিভ হবে। এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্র ভেক্টরটা পজিটিভ হবে। কিন্তু এই যে DS1 তলটা এটা কি আছে, ভেতরের দিকে আছে, সেই জন্য মাইনাস DS1। এই DS1টা মাইনাস হয়ে যাওয়ার জন্য এখানে ফ্লাক্সটা কিন্তু নেগেটিভ হয়। বোঝা গেল? এই প্রথম তলটাতে DS1টা যেহেতু নেগেটিভ আছে সেই জন্য এখানকার ফ্লাক্সটা নেগেটিভ হয়। তাহলে DS1 যে ঘনকোণটা তৈরি করেছে ও বিন্দুতে, DS2 কিন্তু একই ঘনকোণ তৈরি করেছে ও বিন্দুতে, সেম ঘনকোণ তৈরি করেছে। বোঝা গেল? এইখানে যে ঘনকোণটা তৈরি হয়েছে আর এই DS2 দ্বারা যে ঘনকোণ তৈরি হয়েছে সমান ঘনকোণ তৈরি হয়েছে, ডি ওমেগা। এখানকার E1 ভেক্টর আর এখানকার E2 ভেক্টর এরা কিন্তু একই দিকে আছে, আর এর দিকে। এম বিন্দু পর্যন্ত যে দৈর্ঘ্যটা ও এম ইজ ইকুয়াল টু R1, ও এন ইজ ইকুয়াল টু R2। তাহলে এই E2 ক্ষেত্রের সঙ্গে ডিএস এর যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে θ2, আর E1 এর সঙ্গে DS1 এর যে অ্যাঙ্গেল বা কোণ সেটা θ1। এখানে লেখা যাচ্ছে না, এটা θ1, ঠিক আছে? এইখানকার অ্যাঙ্গেলটা θ1 আর এখানকারটা θ2, এটা θ1, এখানকারটা অ্যাঙ্গেল θ2। আচ্ছা, তাহলে এইখানে মোট যে ফ্লাক্স হচ্ছে সেই ফ্লাক্সটা কত, d∅1 ইজ ইকুয়াল টু E ds cos থিটা, সামনের দিকে একটা মাইনাস কারণ ডিএসটা নেগেটিভ আছে। আচ্ছা, E1 DS1 এটা লিখতে হবে। E1 এখানকার যেহেতু ক্ষেত্র প্রাবল্য E1 সেজন্য E1 DS1 cos থিটা 1, এখানে θ1 অ্যাঙ্গেল আছে, তাহলে E1 DS1 cos থিটা 1। এখানে যে ফ্লাক্সটা হবে সেটা হচ্ছে d∅2 ইজ ইকুয়াল টু E2 DS2 cos থিটা 2 হবে। এটা পজিটিভ কেন, আমরা আগেই বলেছি, যেহেতু এইখানে ক্ষেত্র ভেক্টরটা পজিটিভ, ই ভেক্টর তো সবসময় বাইরের দিকে থাকছে, সুতরাং ই আর ডিএস দুটোই যেহেতু পজিটিভ সেই জন্য E2 DS2 cos থিটা 2। এখানে নেগেটিভ কারণ DS1 যে ভেক্টরটা সেটা নিজেই নেগেটিভ আছে, সেই জন্য মাইনাস D1 DS1 cos থিটা 1। তাহলে এই চার্জের জন্য এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে মোট যে ফ্লাক্স গেল সেটা যদি d∅ ধরি, তাহলে d∅ ইজ ইকুয়াল টু কী হলো, d∅ ইজ ইকুয়াল টু d∅1 প্লাস d∅2 ইজ ইকুয়াল টু E2 DS2 cos থিটা 2 মাইনাস
E1 ds1 cos theta 1। E1 আর E2 এর ভ্যালুটা বসাই তাহলে একটু সুবিধা হবে। E1 ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ বাই 4 পাই এপসিলন আর একটা R1 স্কোয়ার নিচের দিকে থাকবে, সেটাকে আমরা একসঙ্গে লিখছি, তাহলে ds2 cos theta 2 আর R2 স্কোয়ার নিচের দিকে। এখান পর্যন্ত যে দূরত্বটা সেটা হচ্ছে R2। এখানকার E2 ইজ ইকুয়াল টু কী হবে, তাহলে E2 ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ বাই 4 পাই এপসিলন আর স্কোয়ার মানে R2 স্কোয়ার, আর ds2 cos theta 2 তো থেকেই গেছে। এই আর স্কোয়ারটাকে আমি এর নিচে লিখেছি সুবিধার জন্য। একইভাবে এখানে E1 ইজ ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসিলন ds1 cos theta 1 নিচে দিকে R1 স্কোয়ার লিখছি। এখানকার এই যে E1 এর R1 স্কোয়ারটা এখানে লিখছি। ds2 cos theta 2 বাই R2 স্কোয়ার ইজ ইকুয়াল টু কী আছে, এখানকার ঘনকোণ ডি ওমেগা, তাহলে কিউ বাই 4 পাই এপসিলন ডি ওমেগা মাইনাস কিউ বাই 4 পাই এপসিলন, এখানকার ঘনকোণ কী আছে, এখানকার ঘনকোণও ডি ওমেগা আছে, তাই না? দুটার ক্ষেত্রেই ঘনকোণটা ডি ওমেগা। তাহলে এই যে রাশিটা আর এই রাশিটা একই, সুতরাং মোট ফ্লাক্স কী হলো, 0। তাহলে টোটাল ক্ষেত্রফলটার মধ্যে দিয়ে মোট ফ্লাক্স কী হবে, ফাই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডি ফাই ওভার এস ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 0 হবে, কারণ জিরোর ডেফিনিট ইন্টিগ্রাল সবসময় 0 হয়। এটা একটা ডেফিনিট ইন্টিগ্রাল, মানে নির্দিষ্ট সমাকল। মোট যে ফ্লাক্স হবে বাইরে থাকা কোনো আধানের জন্য সেটা 0 হবে। বাইরে যতগুলোই আধান থাক না কেন কোনো একটা বদ্ধতলের মধ্যে দিয়ে মোট ফ্লাক্স কী হবে, 0 হবে। এটা যদি বদ্ধতল না হতো তাহলে কিন্তু এই 0 হতো না, এই রাশিটা 0 হতো না, অন্য কিছু হতো, 0 হতো না। কিন্তু যেহেতু বদ্ধতল, তাহলে বদ্ধতলের ক্ষেত্রে বাইরে থাকা আধানের জন্য মোট ফ্লাক্স 0 হবেই। এরপরের দিন আমরা গসের উপপাদ্যের প্রয়োগ সম্বন্ধে জানব।